হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। সীমার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে হচ্ছে বারের দিন। তো বারের দিনকে মানে শনিবার, তো শনিবার দিনকে সন্ধ্যের পরপর ঘরেই ছিলাম। তো ঘরে থাকার পর মন মেজাজ তো খুব একটা ভালো না, তোমাদের সাথে খুব মানে বারবার করে বলছি যে কোনো রকম ব্লগ শ্যুট করতে পারছি না, এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছি। তো সেই কারণে ঘরেই ছিলাম। আর তোমাদেরকে আমি বারবার করে বলছি যে তোমাদেরকে আমি একটা কথা শেয়ার করব, একটা কথা না মানে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব, সেটাও সেইভাবে হয়ে উঠছে না। তবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে ব্লগ শেয়ার করার ইচ্ছে আছে, তো কিছু পারিপার্শ্বিক সমস্যার জন্য করতে পারছি না। তো সেটাই। তো চলো, আজকে যেহেতু বাড়ির দিন মানে শনিবার, তো শনিবার দিনকে ওই মন মেজাজটা খারাপ, ঘরেই রয়েছিলাম। তো মানে আমার ওই দিদিভাইরা আরও কয়েকজনের ছিল সাথে, তারা বলছিল যে চলো একটু বেরোই, ঘুরে আসি। তো সেই জন্যই আর কি একটু রেডি হলাম। আর রেডি হওয়া মানে ওই আর কি জাস্ট একটা শাড়ি, তো ভেবেছিলাম চুড়িদার পরবো, কারণ আমি চুড়িদার পরেই যেতে একটু কমফোর্টেবলটা বেশি হই, আর শাড়ি পরতে হচ্ছে আমার ভালো লাগে। কিন্তু যেহেতু ওরাও সবাই শাড়ি পরেছে, তাই আমি ভাবলাম ঠিক আছে আমিও তাহলে শাড়ি পরেই যাই। কিন্তু গিয়েছি গলায় হারটা নিয়ে, তারপর গেছি, মনেই ছিল না, রাস্তায় গিয়ে মনে পড়েছে। তখন আমাকে মানে আইডিয়া দিল যে তুমি গায়ে কাপড়টা জড়িয়ে নাও গলায়, তাহলে তোমার চেনটা দেখা যাবে না। কারণ এত ভিড়। আর যেটা বলার বিষয় মানে মেন কথা, সেটা হচ্ছে নবদ্বীপে দোল উপলক্ষে মানে নবদ্বীপে যেহেতু মহাপ্রভুর জন্মস্থান, সেই জন্য তো মহাপ্রভুকে নিয়ে একটা তোলপাড় ব্যাপার থাকবেই। আর সেখানে সেটা মানে দোল উপলক্ষে তাহলে লক্ষ লক্ষ মানে লোক এসেছে, দর্শনার্থী। আর আমি নবদ্বীপের থেকে এত বছর ধরে আমি নবদ্বীপে কোনো মঠ মন্দিরে, ওই আগে কয়েকবার যখন ছেলে ছোট ছিল তখন ছেলেকে একটু ঘোরানোর নাম করে নিজেরও একটু ঘোরা হতো, ওই আর কি। কিন্তু খুব যে গিয়ে পরিক্রমার সাথে ইনভলভ বা মন্দিরে যেতেই হবে যাবই, এই রকম ব্যাপারটা আমার ছিল না। মানে ছিল না বলতে আমি যাইনি কখনো, আর সেইভাবে মানে বাড়ির পরিবেশটাও ছিল না। একটা সব কিছুরই একটা পরিবেশের দরকার হয়, কিন্তু আমি যেই পরিবেশে এসে হাজির হয়েছি, মানে আমি আমার শ্বশুরবাড়ির কথা বলছি, সেই পরিবেশটা কোনোভাবেই কোনো রকমভাবেই যেন আমি মানে পেরে উঠছিলাম না। কিন্তু তবু আমি গুছিয়ে নিয়েছি, আমি আমার মতো করে চুপচাপ হয়ে গেছিলাম। আমি আমার মতো করে একটা সেট আপ তৈরি করে নিয়েছিলাম, কিন্তু সেই সেট আপ আজকে একদম ভেঙে চুরমার হয়ে গেছে। সেটা বলতে গিয়ে কিন্তু আমি হাসছি, কিন্তু সব হাসি কিন্তু মানে হাসি না। সত্যি কথা বলতে সব হাসি হাসি না, কিছু হাসি কিন্তু কষ্টেরও হাসি হয়। তবে যাই হোক, সেই সব কষ্টের কথা বাদ দিলাম এখন আপাততভাবে। একটা মন্দিরে এসেছি, আর আমি আমার নেগেটিভ কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে চাই না। আর আমি যাদের সাথে এসেছি তারা আমার আশেপাশে মানে আমার পাশাপাশিই রয়েছে, কিন্তু আমি মানে তাদেরকে পুরোপুরি বলতে চাইছি না যে কাদের সাথে এসেছি, কারণ আমি তাদেরকে বলতে চাই না। আর আমি কোথায় আছি কি বৃত্তান্ত সেগুলো আমি এই মুহূর্তে কোনো কিছুই ওপেন করতে চাইছি না। তো চলো একদিন তোমাদের সাথে, একদিন কেন বারবারই শেয়ার করব। তবে এই মুহূর্তে আমি একটু চাপে আছি, যার কারণে কয়েকটা দিন একটু যাক, তারপর তোমাদের সাথে সমস্তটাই খুলে বলবো আমার জীবন কাহিনী। তো গেছিলাম হচ্ছে একবার, আমি অনেক বছর আগে যে বললাম না, ছেলে যখন ছোট ছিল, ছেলে ছোট থাকার সূত্রে তখন ছেলেকে নিয়ে একটু বেরোনো হতো। তো তখন আমি গেছিলাম মণিপুরের রাজবাড়িতে, আমি একবার এরকম মণিপুরীদের নাচ দেখেছিলাম। আর তারপরে আমি কোনো দিনই মানে গৌরীয় মঠ ওইটুকুনি গেছি কখনো, বা ওই যে নারায়ণ মহারাজের মন্দির আছে আমাদের নবদ্বীপে, তো সেইটুকুনি গেছি। কিন্তু এর বাইরে আমার কোনো দিন কোথাও যাওয়া হয়নি। যেমন এই মন্দির, ওই নবদ্বীপে তো মন্দিরের অভাব নেই, কিন্তু কোনো দিনই আমাকে সেইভাবে যেতে পারিনি। আর নিয়েও যাওয়ার মতো কেউ ছিল না, আমারও সাথে পার্টনার ছিল না। তো এই করে করে তারপর বাড়ি থেকে হয়তো পার্টনারদের সাথে বেরোতে দিত না, এরকম সিচুয়েশান আমার ছিল। তো সেই সব দুঃখের কথা আর কি বলবো, বললেই কথাগুলো মনে পড়ে যায়, আরও কষ্ট লাগে।
তো বলে না কাটা ঘায়ে নুনের ছিটে, তো আমার নিজের কষ্টের ওপর যদি নিজেই কথাগুলো মনে পড়ে না, তখন আমার মনে হয় যেন কাটা ঘায়ে নুনের ছিটে পড়ছে। সেই জন্য আমি এই মুহূর্তে কথাগুলো বলতে চাইছি না। আর এই মুহূর্তে আমি মানসিকভাবে যেহেতু অনেকটা ভেঙে পড়েছি, আমি নিজেকে আর ভাঙতে চাই না। অনেক ভেঙেছি জীবনে, বারবার করে ভেঙেছি আর বারবার করে করেছি, কিন্তু ফাইনালি এবার ভেবেই নিয়েছি ভেঙেছি যখন ভাঙার মতো করেই ভাঙবো। তবে সেই ভাঙাটা কিন্তু ভাঙা নয়, সেটা আমার লক্ষ্য স্থির রয়েছে। আমি আশা রাখি যে আমি পারবো। তবে তোমরা সাথে থেকো, তোমরা সাথে থাকলে অবশ্যই পারবে। অনেক মানুষ আছে কিন্তু যে মনের জোর হারিয়ে ফেলে, কিন্তু স্ট্রং থাকে না। আর কি বলো তো, বিয়ে হয়ে গেলে না, তখন কিন্তু বাবা মায়ের বাড়িতে যদি তুমি ভালো থাকো তখন তুমি যাও, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন তুমি খারাপ থাকবে তখন কিন্তু কোনো বাবা মাই কোনো বাবা মাই অ্যালাউ করে না, আমার মনে হয় করে না। হয়তো 100%-এর মধ্যে 90%ই করে না, 10%-10%টা কোনো ভ্যালু নেই। তো ওই তখন খারাপ সময়, কিন্তু যতই ওরা দেখে শুনে দিক না কেন, যখন দেখে শুনে দেবার আগে তখন বলবে কিছু হলে আমরা দেখবো, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু দেখে না, কারণ তারাও একটা টাইমের পরে হোপলেস হয়ে যায়। তো সেই জন্য আর অনেকে বলতে পারে ওপেন, অনেকে বলতে পারে না। আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি, এমন অনেক মহিলাদের আছে যে প্রচুর কষ্ট রয়েছে। কিন্তু আমি বলছি না যে ছেলেদের নেই, অবশ্যই ছেলেদেরও আছে, কিন্তু অনেক মেয়েদের আছে যে কষ্ট চাপা রেখে সন্তানের মুখের দিকে তাকিয়ে, নিজের কোথাও থাকার জায়গা নেই সেই জন্য, বা নিজের হাতে টাকা পয়সা নেই, নিজে সে রোজগার করে না, যে বাড়ি থেকে বেরিয়ে গেলে কী খাবে, কোথায় থাকবে, বাড়ি থেকে বেরিয়ে গেলে আমাদের মতো মেয়েদেরকে পাবলিক কি বলবে, আত্মীয় স্বজনরা কী বলবে, ডানে গেলেও দোষ, বায়ে গেলেও দোষ, সব দিক বজায় রাখতে গেলে কিন্তু নিজের জীবনটাই চলে যাবে। কিন্তু ওই দিনের শেষে, বছরের শেষে একটা সময়ের পরে গিয়ে দেখবো সবাই আমাদের জন্য, আমি ভেবেছি যে সবাই মনে হয় আমাকে নিয়ে কী যেন ভাবছে, কী যেন আলোচনা করবে, কী যেন করছে, কিন্তু আমি একটা বিপদে পড়ি, দেখবো কাউকে পাচ্ছি না পাশে। একটা শরীর খারাপ হোক, কাউকে বলি যে একটু ট্রলি ডেকে দিতে, কেউ দেবে না। বলি আমার সাথে গিয়ে একটা রাত ডাক্তারখানায় গিয়ে থাকতে বা হসপিটালে থাকতে, কেউ গিয়ে থাকবে না। তাহলে যদি কেউ থাকবেই না, কেউ করবেই না, কেউ ট্রলি রেখে দেবে না, তাহলে কেন আমরা লোকের কথা ভেবে নিজের জীবনটাকে নষ্ট করছি? কেন করছি? এটাই ঠিক আমার এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হয়। বলবো না করেও কিন্তু তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করে ফেলছি। অনেক কষ্ট আছে, আমার মতো এরকম অনেক মহিলারা আছে, কিন্তু আমি খুব নিজেকে শক্ত করে আমি ভেবেই নিয়েছিলাম আমি এত কষ্ট করেছি, আজকে 19টা বছর প্রচুর কষ্ট করেছি। 2004 সাল থেকে এটা হচ্ছে 2024, আমি এতটা বছর প্রচুর কষ্ট সহ্য করেছি, তবুও আমি সন্তান ফেলে রেখে দিয়ে বাড়ি থেকে চলে যেতে পারিনি। শুধু মনে করেছি আমার ছেলেটাকে কে দেখবে, আমার ছেলেটা মনে হয় মানুষ হবে না, আমার ছেলেটা মনে হয় এটা করবে না, আমার ছেলে মনে হয় শরীর খারাপ হলে কী করবে, কে দেখবে, কোথায় বন্ধুদের সাথে আড্ডা দেবে, এই সমস্ত ভেবে 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 না কোনো কিছু করতে পারিনি। কিন্তু আজকে যখন দেখলাম যে না, আমার সন্তান নেই, আমার সন্তান অনেক বড় হয়ে গেছে, অনেক দূর এগিয়ে গেছে ও, তখন আর আমার কারোর জন্য কোনো কিছু মায়া নেই আমার। তো সেই জন্যই আর কি আমি ডিসিশন নিয়ে ফেলেছি যে না, তুমি তোমার মতো করে থাকো, কারণ কোনদিন আমাদের হয়তো পৃথিবীর বদলে একদিন তো হতেই হবে। একদিকে রেখে দিয়েও আছি সেই বাড়ি এত ভালো লেগেছে। আর ঠাকুরের গল্প তো যারা ভালো সুন্দর করে গুছিয়ে বলতে পারে তারা তো খুব ভালো বলতে পারে। আমি না ঠাকুরের সম্পর্কে খুব একটা ভালোভাবে গুছিয়ে কোনো কিছু বলতে পারি না। আর আমি তোমাদের কাছে যে লীলাটা হচ্ছে না, এটা কিন্তু একটা রামায়ণ মহাভারতের যে একটা গল্প, গল্পের মতো করে এটা হচ্ছে, কিন্তু এটা যারা খুব সুন্দর করে বলতে পারে বা বোঝে তারা বুঝতে পারবে। আর আমি যেটা ভয়েস দিতে সাউন্ড দিতে পারতাম, শব্দটা আমার ঠিক ভালো লাগে না, সেই জন্য আমি ডিলিটটা করে দিয়ে আবার আমি
কোনো একটা কিচ্ছু, মানুষ তো ছোটো ছোটো জিনিসেরও বায়না করে, আমি সেইগুলোও করিনি। নিজের টাকায় ফুটুনি করেছি, যা করেছি। আমাকে বলে আমি ফুটুনি করি, বিলাসিতা করি, আমি আমার নিজের রোজগারের টাকায় করেছি। শুধুমাত্র স্বামিত্বর নাম গোছানোর জন্য পড়েছিলাম ওই বাড়িতে। আমার নিজের খাবার আমি নিজে কিনে খেয়েছি, নিজের চা খাওয়ার বিস্কুটটা পর্যন্ত আমি নিজে কিনে খেয়েছি। তাহলে ভাই কেন থাকতে যাব আমি শুধুমাত্র স্বামীর নাম গোছানোর জন্য? মান সম্মান, আচ্ছা মানুষের জীবন বাঁচার থেকেও কি সম্মানটা আগে? আর 19টা বছর কি একটা ধৈর্য ধরার জন্য খুব কম? আমার তো মনে হয় না। আমাকে অনেকে বলবে যে সন্তানের মুখের দিকে তাকিয়ে একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরো। ধৈর্য হতে 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 আজকে 19টা বছর হয়ে গেছে, এখনও আর কত ধৈর্য ধরা যায়? আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, কারণ ধৈর্যও না আর আমাকে ধৈর্য ধরতে পারছে না। মানে ধৈর্য পর্যন্ত ভয় পেয়ে আছে ধৈর্যকে ধরতে। তাহলে আমি কোথা থেকে পারবো? তবে হ্যাঁ, মৃত্যু না, আমি এত সহজেই মরব না। আমিও দেখতে চাই যে আমার জন্য ঈশ্বর কোন দিন অপেক্ষা করে রেখেছে, কোন দিনের জন্য আমাকে বাঁচিয়ে রেখেছে, আমি ঠিক এইটা দেখতে চাই। আমি কোনো মতেই হেরে যাব না, আর আমি কোনো মতেই ভেঙে পড়ব না। এরকম আমার মতো মানুষ অনেক আছে যারা কিনা দিনের পর দিন এইভাবে অত্যাচারিত হচ্ছে একটা থাকার জায়গার জন্য, একটু পেটে ভাত কাপড়ের জন্য, নাকি সন্তানের জন্য। আর যখন সেই সন্তানের মুখের দিকে তাকিয়ে আমরা শত কষ্ট, মার লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেও যখন থাকি, তারপরেও যখন নাকি সেই সন্তানই বড় হয়ে, যেই সন্তানের কথা আমরা চিন্তা করে এত কষ্ট করেই, যেই সন্তানের কথা মাথায় রেখে আমরা কোনো একটা ডিসিশন নিতে পারি না, সেই সন্তান যখন আমাদেরকে একটা তাচ্ছিল্যভাবে কথা বলে যে তুমি এটাই ডিজার্ভ করো, সেই সন্তানের জন্য কি আজও সেখানে পড়ে থাকা যায় কি? আমি আমার আর আমি আমি পারিনি, আর আমার আর সহ্যের সীমা শেষ। তো যাই হোক, চলো, অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করব টুকটুক টুকটুক করে। শুধু তোমরা একটু আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, আর অনেক 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 ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা পেলে আমি একা, আমার নিজেকে মনে হবে না যে আমি একা আছি। এরকম অনেক মেয়েরা আছো যে মুখ বুঝে পড়ে রয়েছো, অনেক মা কাকিমারা রয়েছো যারা বেরিয়ে এসে আমার মতো একা আছো। তবে যদি নিজে ঠিক থাকো, নিজে সৎ থাকো, একদিন আমার নিজেরই জয় হবে, এই বিশ্বাসটা আমি রাখি। আমি ভালো থাকবো, আমি নিজেকে ভালো রাখবো, নিজের সৎ থাকবো, নিজের বিচার করবো, আমাকে কেউ চলাতে পারবে না। আমার নিজের কাছে আমি এইটাই মানে সবসময় মাথায় রাখি যে আমি নিজে যদি ঠিক থাকি, আমি আমার লক্ষ্যে একদিন না একদিন হয়তো দেরি হবে। কষ্ট করেছি 19টা বছর, 20টা বছর, হোক না আরও 10 বছর, তবুও যেন আমি আমাকে অপমানিত হতে না হয়, যে বেরিয়ে চলে যায় কেন এখনই বেরিয়ে যাবে। আমাকে এতটা ঘেন্না দিয়ে কথা বলেছে, দিনের পর দিন আমাকে বলেছে মরতে পারিস না, মরতে পারিস না, মরতে পারিস না। কেন কেন মরবো? আমি মরে লড়াই করে আমি বাঁচবো, আমি দেখিয়ে আজকে আমাকে কথাটা বলছি এত 17 বছর বয়সে আমাকে বিয়েটা দেয় আমার মা বাবা। তখনই আমি বলেছিলাম যে আমি বলেছিলাম না, আমি শুধু একটা কথাই ভেবেছিলাম যে এই পরিবেশে এসে আমি ঠিক মানাবোটা কী করে, থাকবোটা কী করে। কিন্তু বলে না, মেয়েরা ওই যে যখন যেখানে যায় তখন সেইভাবে সেইখানে মানিয়ে নিতে পারে, মানিয়ে নিতে হয়, মানিয়ে নিতে নিতে তাদের অভ্যাস হয়ে যায়। কিন্তু মানিয়ে নিতে 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 না, আমি মানাতে 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 আমি শেষ হয়ে গেছি। শুধুমাত্র নিজের এই মনের জোরটা ছিল বলেই 19টা বছর লড়াই করার শক্তিটা পেয়েছি। আর কিছু সামান্য কিছু ছিল, আমি সেইটুকু নিয়ে, আমার জাস্ট কয়েকটুকুনি জিনিস ছিল, সেইটুকুনি নিয়ে এতটা বছর সংসার করার পরে আমার 20 টাকাও আমাকে সেই বাড়ি থেকে আনতে দেয়নি। 20 টাকার জিনিস না,
আমার নিজের বাবার যে দেওয়া খাটটা, সেই খাটটাও আমাকে আনতে দেয়নি। সেই খাটের জাজিম তোষকটাও পর্যন্ত নিতে দেবে না, কারণ সে খাটের জাজিমটার তোষকটা ভেঙে নিজে পরে বানিয়েছিল বলে সেটার টাকা দিয়ে তারপরে যেন আমি নিয়ে আসি। তাহলে সেই মানসিকতার লোকের সাথে আমি সংসার করে এতটা বছর কাটিয়েছি। আমি সবটা বলবো তোমাদের সাথে, শুধু তোমরা আমার একটু পাশে থাকো। আর তোমরা তোমাদের মতো করে নয়, তোমরা জাস্ট যারা আমার মতো মানে কষ্টে আছো, আমার কষ্টটা তোমাদের ভাবো যে তোমাদের সাথে এরকম যদি হয় তাহলে তোমরা ঠিক কী করতে, ঠিক এইটা ভাবো, তাহলে দেখবে আমি কি লেভেলের কষ্ট করেছি সেটা বুঝতে পারবে। চলো, গল্প করতে করতে তোমাদের সাথে আজকে পুরো রামায়ণ মহাভারতের গল্পের সাথে সাথে আমি আমার গল্পটাও তোমাদেরকে শুনিয়ে দিলাম। হাঁপিয়ে যাই, আর পারি না। জাস্ট ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ব্লগের সাথে। তবে হ্যাঁ, তোমরা অনেক 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 ভালোবাসা দাও। তোমাদের ভালোবাসা সত্যিই আমার খুব দরকার, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি হয়তো আরও মনের দিক থেকে মানসিকভাবে ভেঙে পড়বো, যার জন্যই কিন্তু আমি আমার এই চ্যানেলটাকে কোনোভাবেই কিন্তু বন্ধ করতে চাই না। আমি একা দাঁড়াবো, সাথে তোমরা থেকো, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, তোমরা অনেক অনেক ভালোবাসা দিও। চলো, ভালো থেকো তোমরা সবাই, সুস্থ থেকো। দেখা হচ্ছে এবার নেক্সট খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ব্লগ নিয়ে আসবো। ওই যে বললাম না, ব্লগটা নিয়ে আসতেই পারি, কিন্তু আমি ব্লগটা নিয়ে আসছি না এই মুহূর্তেই, যে অনেক কিছু আছে তো সেগুলো আমি ওপেন করতে চাইছি না, তাই